হ্যালো গাইজ, রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 12 এর এবিটি এর বায়োলজির ফার্স্ট মডেলটা সলিউশন নিয়ে। তো দেখা যাক আমরা এক একটা কোশ্চেন ডেসক্রিপশন মূলক সমাধান করব, সেটা তোমরা ভালো করে দেখবে কিন্তু। ঠিক আছে, প্রথমেই বলেছে দেখো, প্রথমেই কি বলেছে, বলছে 5টা ডিম্বাণু আছে। কি বললাম? কটা ডিম্বাণু আছে? 5খানা। দেখো এখানে কটা ডিম্বাণু আছে? 5টা। তাকে বলছে নিষিক্ত করতে কতগুলো পরাগরেণুর প্রয়োজন। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখব, একটা ওভারিতে উপরে 3টে কোষ থাকে, মাঝে একটা আর নিচে 3টে। এগুলোকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। এগুলোকে বলা হয় কি? গর্ভযন্ত্র। যার উপরের দুটোকে আমরা কি বলি? সহকারী কোষ। কি বলে থাকি? সহকারী কোষ। আর এইটাকে আমরা বলি কি? ডিম্বাণু বা ওভাম। কি বললাম? এটাকে আমরা কি বলি? ডিম্বাণু বা ওভাম। এই একটা ডিম্বাণু একটা পরাগরেণু বা মেল গ্যামেট দ্বারা ফার্টিলাইজ হয়। এটার জন্য তাহলে কটা লাগে? একটার জন্য একটা, মানে একটা ডিম্বাণু মানে ফিমেল গ্যামেট। একটা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করতে একটা মেল গ্যামেট লাগে। তাহলে 5টাকে ফার্টিলাইজ করতে কটা মেল গ্যামেট লাগবে? 5টা লাগবে। তাহলে কটা মেল গ্যামেট প্রয়োজন হবে এখানে? 5খানা মেল গ্যামেট প্রয়োজন হবে। তারপরটা বলেছে দেখো, বলছে যে পরাগধানীর প্রাচীরে যে সবচেয়ে বাইরের এবং ভিতরের স্তর। প্রথমেই বলে দিই, এখানে 4টা স্তর থাকে আমাদের। কটা স্তর থাকে? 4খানা স্তর থাকে। দেখো একটা পিকচার দেখায়, তাহলে ভালো করে বুঝতে পারবে পার্টটা। দেখো এরকম পার্টটা, এটাকে বলবো আমরা, এই পার্টটাকে এপিডার্মিস। এপিডার্মিস এই পার্টটাকে বলবো অ্যান্ডোথেসিয়াম। এই পার্টটা হচ্ছে মিডিল লেয়ার। আর এই পার্টটা হচ্ছে ট্যাপেটাম। কি বললাম? ট্যাপেটাম। তাহলে বাইরেরটা হচ্ছে এপিডার্মিস আর ভিতরেরটা হচ্ছে ট্যাপেটাম। তাহলে দেখো কি বললাম? এপিডার্মিস আর ট্যাপেটাম। কোথায় আছে দেখো? এপিডার্মিস আর ট্যাপেটাম। পরেরটায় চলে যাও, কি বলেছে দেখো। বলছে ঘটনাটা কি বলেছে ভালো করে একটু দেখবে। দেখো, ডিম্বাণু মিশ্রণ আর কর্পাস লুটিয়াম দুটোর জন্যই কাজ করবে, মনে রাখবে। ডিম্বাণু মিশ্রণ হয় এলিজের জন্য, ওই জন্য ওই সময় ওই ঘটনাটাকে বলা হয় এলিজ সার্চ। তো তাহলে কি হবে? এলিজ। তারপরে চলে যাবো, একটা ম্যাচিং বলেছে, ম্যাচিংটাকে করব। দেখো ম্যাচিংটার ক্ষেত্রে একটা একটার সাথে মেলাই, তাহলেই হয়ে যাবে এই পার্টটা। দেখো একটা একটার সাথে মেলাতে হবে, ঠিক আছে? ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্ট আমরা জানি যেটা ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলার বাইরের দিকে যে সেল লেয়ার সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। তাহলে বাইরের দিকে সেল লেয়ার, তাহলে এটার সঙ্গে এইটা। তারপরে দেখো ক্লিভেজ। ক্লিভেজ হচ্ছে জাইগোটটা ভাঙলে, মানে জাইগোটের মাইটোটিক। গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা হচ্ছে 3টে লেয়ার যুক্ত একটা কোষপুঞ্জ। কি কি লেয়ার গুলো থাকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। মাথায় রাখবে। তাহলে কি? 3টে। এই পার্টটা ইমপ্লেন্টেশন মানে আমরা জানি রোপণ, যেটা 12 দিনের মাথায় হয় ফার্টিলাইজেশনের। তাহলে এই পার্টটা এবার তোমরা মিলিয়ে নিবে কোন অপশনটা সাফিক্সে হবে। বলছে পরাগনালীর অগ্রভাগে অবস্থিত 2টি নিউক্লিয়াসকে কি বলা হয়? পরাগ নালীর অগ্রভাগে। একটু বলবো, এখানে একটা পিকচার আঁকবো, দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। এই পার্টটা আশা করছি মনে আছে অনেকেরই, এই পার্টটা মনে আছে, ঠিক আছে? এটা কি? ভিতরে আমি যে পার্টটা আঁকলাম, ভিতরে আমি যে পার্টটা আঁকছি, দেখো একটু সবাই, এই ভিতরে রেড কালারের যে পার্টটা আঁকছি এটাকে কি বলা হয় কমেন্টে জানাবে তোমরা। এই রেড পার্টটাকে কি বলা হয় কমেন্টে কিন্তু জানাতে হবে তোমাদেরকে, এবং তোমরা পারবে। দেখো, যার
এই উপরের দিকের পার্ট, নিচের দিকের পার্ট, এটাকে কি বলে? এটাকেও জানাতে হবে তোমাদেরকে। এটা কি? এর এই উপর দিকের পার্টটাকে কি বলে? আর নিচের দিকের পার্টটাকে কি বলে? এটাকেও জানাতে হবে। এখানে ৩ টে কোষ থাকে। এখানেও ৩ টে কোষ থাকবে। আর মিডলে একটা ডিপ্লয়েড সেল থাকবে। কেউ বলতে পারবে ডিপ্লয়েড সেলটার নাম? যদি পারো কমেন্টে জানাবে। যদি ভুল দাও আমি কমেন্টে জানিয়ে দেবো। নেক্সট, যদিও কোশ্চেন আমাদের এখানে এখনো আসেনি, যে কোশ্চেনটা এখানে চেয়েছে, বলছে এরকম ভাবে উপর থেকে পরাগনালী তৈরি হয়েছে, পোলেন টিউব তৈরি হয়েছে। পোলেন টিউব বলছে পোলেন টিউবটা মধ্যে কতগুলো, এই কাছে একটা কোষ থাকে, এই কাছে, আর এইখানে দুটো থাকবে। এইটাকে বলা হয় ভেজিটেটিভ সেল বা নিউক্লিয়াস। আর এইটাকে বলবো এইখানে দুটো হবে, এর আগে একটাই অবস্থা থাকে, এটা হচ্ছে মেল গ্যামেট গুলো, এটা হচ্ছে মেল গ্যামেট গুলো, এর আগে এটা একটাই সিঙ্গেল অবস্থা থাকে, যেটাকে আমরা কি বলি জেনারেটিভ সেল, বা যেটাকে আমরা কি বলি জনন কোষ। কি বলে থাকি এটাকে? জনন কোষ। মাথায় রাখবে। তাহলে একটা দেখলাম, কি পেলাম? জেনারেটিভ সেল বা জনন কোষ, আর একটা পেলাম ভেজিটেটিভ কোষ বা নালিকা কোষ। কি বললাম? নালিকা। অ্যাকচুয়ালি আমরা এগুলোকে কোষ রূপে না বলাই ভালো, এটাকে আমরা নিউক্লিয়াস রূপে চিহ্নিত করব। কি বললাম? এগুলোকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। দেখো তাহলে এইটাকে কি বলবো আমরা? নালিকা, নালিকা নিউক্লিয়াস। আর এইটাকে বলবো আমরা জনন নিউক্লিয়াস। মনে রাখবে এটা। তাহলে দেখে নাও কোন অপশনটা আছে, নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস। 23টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম হ্যাপ্লয়েড হতে হবে, মানে ওটা আমরা সবসময় পাবো কি সেকেন্ডারি, কারণ এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এইটা একমাত্র হ্যাপ্লয়েড। আর 2n সমান আমরা জানি 46, তাহলে এখান থেকে n সমান কত হবে? 23। মাথায় রাখবে। তাহলে n হচ্ছে কোনটা? সেকেন্ডারি ওসাইট। অক্সিন একমাত্র উদ্ভিদ হরমোন যা ফল গঠন। কেন? ফল গঠন তো জিব্বেরেলিন আর সাইটোকাইনিনও কাজ করে, শুধু অক্সিন করে না। তাহলে এই তথ্যটা ভুল। অপ্রকৃত ফল কাকে বলি আমরা? বলছে নিষেকের পর, নিষেকের পর যে বা নিষেক যে জায়গাটায় ঘটে ডিম্বাশয়, সেই ডিম্বাশয় থেকে যদি কোনো ফল গঠিত হয় তারা প্রকৃত ফল। আর ডিম্বাশয় ছাড়া যদি অন্য জায়গা থেকে ফল গঠিত হয় তখন সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ফল। তাহলে এটা ঠিক আছে। তাহলে বিবৃত 1 মিথ্যা আর 2 সত্য, কোনটা আছে তোমরা দেখে নেবে। এরপর অটোগ্যামির মতো হলেও বাহকের প্রয়োজন, একটাই অ্যান্সার হয়, এটা হচ্ছে গ্যাটনোগ্যামি। এখানে এটা এই গ্যাটনোগ্যামিটা এক ধরনের ইতর পরাগযোগ্য বলা যেতে পারে। মাথায় রাখবে, এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়। ভারতের গর্ভনিরোধকের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে আইইউডি। ইয়েস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইউজ করা হয়। পুরুষদের স্থায়ীকরণ বন্ধাত্মকরণ পদ্ধতি হচ্ছে ভ্যাসেক্টমি। হ্যাঁ, তাহলে মহিলাদের কি? মহিলাদের কি? তোমরা কমেন্ট করে জানাবে। মহিলাদের স্থায়ী বন্ধ্যত্বকরণের পদ্ধতিটার নাম কি? এখানে তোমাদেরকে আর একটা কোশ্চেন আমি এই সময় বলবো, এই জায়গাটায় ক্ষেত্রে এই জায়গাটায় আর একটা জিনিস আমাদের দেয়। কি দেয়? যে একটা হরমোনাল হরমোনাল আইইউডি, কি বললাম? একটা হরমোনাল আইইউডির নাম মাথায় রাখবে। এরপর বলছে, তাহলে এখানটা আমরা কি দেখলাম? এটা সত্য, এটাও সত্য, তার মানে দুটোই সত্য হবে। দুটোই সত্য। ব্যাখ্যা ব্যাখ্যাও দিবে। তারপরে সিফিলিস রোগের যে জীবাণু সেটা হচ্ছে টিপোনিমা প্যালিডাম। কি বললাম? টিপোনিমা প্যালিডাম। বাকিগুলো এটা গনোরিয়া রোগের, নিজেরিয়া গনোরিয়া, ক্লামাইডিয়াসিসের ক্লামাইডিয়া ট্রাইকোম্যাটিস, তারপরে হচ্ছে ট্রাইকোমোনিয়াসিসের হচ্ছে ট্রাইকোমোনাস ভেজাইনালিস। এই রোগগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে সিফিলিসের কোনটা? সিফিলিসের হচ্ছে এই টিপোনিমা প্যালিডাম। শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধির ঘটনাকে কি বলে? বলছে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি, মনে রাখবে ক্যালসিয়াম আয়নের জন্য সবচেয়ে বেশি হয়, তাহলে আমরা বলবো ক্যাপাসিটেশন।
অ্যামনিওসিন্থেসিস পদ্ধতি ব্যবহার করা হয়। অ্যামনিওসিন্থেসিসের ডেফিনেশনটা কি ছিল আগে আমরা বলি, যে মায়ের অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে যদি কোনো ক্রোমোজোমাল ত্রুটি নির্ণয় করা হয়, তাহলে আমরা বুঝতেই পারছি ভ্রূণের কি রোগ নির্ধারণ। নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করলে তাকে কি বলে? একটু আগেই বলেছিলাম না, এই উপরের পার্টটাকে কি বলে আর নিচের পার্টটাকে কি বলে? দেখো তার থেকে একটা কোশ্চেন রিপিট হয়েছে। ঠিক আছে, বলছে মূল দিয়ে যদি পরাগনালীটা প্রবেশ করে তখন তাকে কি বলে? মানে এই যদি আমি একটা পিকচার দেখাই, তিনটে জিনিস আমি দেখাবো, আমি এখানে উত্তরটা বলবো, বাকি দুটো তোমাদেরকে বলতে হবে। দেখো, দেখো এই যখন ডিম্বক, এটা ডিম্বকের মধ্যে যখন পরাগনালীটা আসবে, একটা এদিক দিয়ে ঢুকতে পারে, একটা হতে পারে ঘুরে করে সাইড দিয়ে ঢুকতে পারে, অথবা আর একটা কেস হতে পারে ঘুরে করে নিচ দিয়ে ঢুকতে পারে। এখানে বলেছিল মূল দিয়ে, এই নিচের অংশটাকে দেখবে আমি একটা আগের বলে রেখেছি, এই জায়গাটাকে কি বলা হয়? ডিম্বক মূল। কি বলবো এই জায়গাটাকে আমরা? ডিম্বক মূল। মাথা রাখবে এই জায়গাটাকে, তাহলে আমরা কি বলতে পারি? ডিম্বক মূল। এই ডিম্বক মূল দিয়ে যদি ঢোকে পরাগনালীটা, তখন তাকে চেলাজাগ্যামি বলবো। কি বললাম? তখন তাকে চেলাজাগ্যামি বলবো বা চেলাজোগ্যামি বলবো। মনে রাখবে এটা। তাহলে দেখো আমি দুটো পার্ট ছেড়ে রেখেছি, আমি এই পার্টটাকে এ লিখে রাখলাম, এই দিক দিয়ে যদি প্রবেশ করে তখন আমি সেটাকে বি লিখে রাখলাম। তাহলে এই এ পার্টটা যদি হয় তাহলে তখন তার অ্যান্সার কি হবে, আর যদি বি পার্ট দিয়ে প্রবেশ করে তখন তার অ্যান্সার কি হবে সেটা তোমরা জানাবে। দেখো বলছি পক্ষীয় স্তন্যপায়ীদের শ্রেণীতে অন্তঃনিষেক ঘটে। হ্যাঁ, পাখি আর স্তন্যপায়ী অন্তঃনিষেক ঘটে, তাহলে এটা ঠিক আছে। কোলোস্ট্রাম অ্যান্টিবডি পুষ্টি পদার্থে উপস্থিত থাকে। হ্যাঁ, এটাও ঠিক আছে, কারণ কোলোস্ট্রামে আমরা জানি কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? আই জি এ। নিষেক পর্দা গঠন পলিস্পাম প্রতিরোধ করে। হ্যাঁ, পলিস্পাম প্রতিরোধ করে। নিষেকের 6 থেকে 7 দিন পর জরায়ের কণ্ঠে ভ্রূণের রোপণ ঘটে। না, এটা 12 দিনের মাথায়, তার মানে এটা ভুল। তাহলে প্রথম তিনটা সত্য আর চারেরটা মিথ্যা, ডি অপশনটা আছে। সেন্ট্রাল ডগমার সঠিক পর্যায়ক্রম। দেখো সেন্ট্রাল ডগমার সঠিক পর্যায়ক্রম, সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরির একটা মেথড। এবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে তাকে কি বলা হয়? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে তাকে কি বলা হয়? তাকে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, মূলত এখানে কোন আরএনএ তৈরি হয় সেটা তোমরা কমেন্টে জানাও। এইবার আর একটা জিনিস বলে দিই, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন। মাথায় রাখবেন। তাহলে এখানে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে ডিএনএ, আরএনএ, এই পার্টটা আছে। দেখো এবার এখানে দেখো আরেকটা এক্সট্রা দেওয়া আছে না, এই যে এই পার্টটা, এই পার্টটার মানে হচ্ছে এইখানে একটা ঘটনা ঘটে যার নাম রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশনে একটা উৎসেচক লাগে, তার নাম তোমাদেরকে বলতে হবে। তার নাম এখানে তোমরা বলে দেখাবে, এটাকে সি দিয়ে রাখলাম। ঠিক আছে, তোমরা কিন্তু বলে দেখাবে এখানে। এবার একটু বলে দিই, এই যে যদি এটা আমরা অ্যাড করি তখন তাকে সেন্ট্রাল ডগমার বদলে আমরা আরো একটা বলতে পারি রিভার্স সেন্ট্রাল ডগমা। কি বলতে পারি? রিভার্স সেন্ট্রাল ডগমা। নেক্সট, এরপর এরপর যদি আমরা দেখি একটা পেডিগ্রি চার্ট দিয়েছে, বলছে পরিবারের যে সম্পর্কটা স্থাপন করে সেটা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। দেখো এখানে রোগটা আছে, এখানেও রোগ আছে, এখানেও রোগ আছে, এখানেও রোগ আছে, এদের কাছে রোগ কিন্তু নেই। এরা বাহক কিনা আমরা জানি না। বলছে প্রথমে বলছে মাতা হেটেরোজাইগাস, বলছে পরিবার সম্পর্কে কি তথ্য? আমি মায়ের সম্পর্কে বলে নিয়ে বলছে পুরো পরিবারটা সম্পর্কে তথ্য, তাহলে আমরা এটা দেব না, এটা দেব না। বলছে পর্যবেক্ষণ বৈশিষ্ট্যটি বর্ণান্ধতা নয়, এইটা জানি আমরা, সেক্স ক্রোমোজোমাল, সেক্স ক্রোমোজোমাল। বলছে বর্ণান্ধতা সেক্স ক্রোমোজোমাল, তাহলে বর্ণান্ধতা নয় মানে সেটা আমরা বুঝতে পারছি কি? অটোজোমাল। কি বুঝতে পারছি আমরা? সেটা অটোজোমাল। ঠিক আছে, দেখা যাক অটোজোমাল মানে যে জেনারেশনটায় ছেলে মেয়েরা উৎপন্ন হয়েছে তাদের ছেলে মেয়ে বোধ আক্রান্ত থাকতে পারে। এখানে দেখছি
উভয়ে আক্রান্ত আছে, তাহলে হতে পারে এটা। দেখি তারপরে এগুলো, পর্যবেক্ষিত বৈশিষ্ট্যের জন্য দম্পতির কোনো স্বাভাবিক কন্যা জন্মগ্রহণ করেনি। ঠিক আছে, করেনি। বলছে পিতা হোমোজাইগাস প্রকট। ফার্স্ট কথা বলছে পিতা তো আক্রান্ত, হোমোজাইগাস প্রকট নয়। তাহলে পরিবারের বলছে, তাহলে পরিবারের জন্য আমরা কোন অপশনটা দেবো? এটা পুরো পরিবারকে বর্ণনা করছে, তাহলে অ্যান্সার দেবো কি বি। নেক্সট, ল্যাক ওপেরনের জিনের সঠিক পর্যায়ক্রম। সাংগঠনিক জিনের বলেছে, ঠিক আছে। আমি ল্যাক ওপেরনের একটা ছবি আঁকি আগে তোমাদের জন্য। দেখো, এটা যদি একটা ল্যাক ওপেরনের ছবি দেখি, এর আগেরটাকে বলা হচ্ছে রেগুলেটর, রেগুলেটর জিন। এইগুলোকে বলবো আমরা স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনটা থাকে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তাহলে জেড ওয়াই এ, দেখো অপশন নাম্বার কত? সি। কি বললাম? অপশন নাম্বার সি, মনে রাখবে। এরপর একাধিক জিন জেনেটিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে। হ্যাঁ, এই জন্য দেখো কথাটা কি বলছে, একাধিক জেনেটিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে। হ্যাঁ পারে। কোডন ডিজেনারেট, হ্যাঁ ডিজেনারেট। বলছে অ্যাম্বিগুয়াস, না। কোডন হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। কি বললাম? কোডন হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। কারণ কি? একটা কোডন একটাই অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, তার জন্য এটা নন অ্যাম্বিগুয়াস। তাহলে এটা ভুল, এটা ঠিক। তারপরে যদি ট্রান্সক্রিপশন এককে ডিএনএ কোডিং তন্ত্রের বেশসজ্জা এইটা হয়, তাহলে এমআরএনএ তন্ত্রের বেশসজ্জা কত হবে? সেম থাকে, পরিবর্তন কিছু হয় না। তাহলে কি পরিবর্তন হয়? যতগুলো টি থাকে তার বদলে শুধুমাত্র ইউ হয়, তাহলে চেঞ্জ বাকি কিছু হয় না। তাহলে শুধু কি, তোমরা যখন এরকম কোনো কোশ্চেন থাকবে তখন টি এর বদলে কি বসিয়ে দিবে? টি এর বদলে শুধুমাত্র ইউ। কি বসাবে? শুধুমাত্র ইউ, বাকি পুরোটা সেম টু সেম রাখবে। নেক্সট, ডিএনএ অণুতে পিউরিন বেস হাইড্রোজেন বন্ধন দ্বারা সর্বদা পিরিমিডিন বেসের সঙ্গে যুক্ত থাকে। এর কারণ হলো তন্ত্রের বিপরীত অভিমুখী মোটেই নয়, রেপ্লিকেশন এর সঙ্গে জড়িতই নয়। তারপরে ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর সর্বত্র একই বেস বজায় থাকে। ইয়েস, ডিএনএ এর সবসময় দৈর্ঘ্য বরাবর একই ধরনের বেস কিন্তু বজায় থাকে, তাহলে এটা ঠিক। ডিএনএ অণুর দৈর্ঘ্যের অভিজ্ঞতা বজায় রাখা, না, কোনো মতেই নয়। মানুষের বিবর্তনের পর্যায়গুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। বলছে হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, অস্ট্রালোপিথেকাস। প্রথমে হবে অস্ট্রালোপিথেকাস। কি হবে? প্রথমে হবে অস্ট্রালোপিথেকাস। তাহলে এক। এবার আমরা বুঝতে পারছি হোমো স্যাপিয়েন্স মানে লাস্টে হবে এটা, তাহলে এটাকে 4 দিয়ে দেবো। এটা কি দিয়ে দেবো আমরা? 4, যেহেতু পর্যায়ক্রমে সাজাতে বলেছে, তাহলে এটাকে আমরা কি দেবো? 4। তাহলে প্রথমে দিলাম, কি বলছে, ঊর্ধ্বক্রমে মানে একদম নিচ থেকে উপর দিকে সাজাতে বলেছে। এবার দেখো, তারপরে আছে হোমো ইরেক্টাস আর হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস আগে এসেছে, তারপরে হোমো ইরেক্টাস এসেছে। তাহলে আমরা কি দেব? তাহলে প্রথমে 1 হবে হোমো হ্যাবিলিস আগে, তার মানে এটা হচ্ছে 2 নম্বরে দেব, আর একে 3 নম্বরে দেব, আর একে 4 নম্বরে দেব। কিন্তু এখানে তো কোনোটার সাথে মিলছে না। যাই হোক, দেখো এখানে অপশনের সাথে মিলছে না। ঠিক আছে? তো আমরা প্রথমেই যে জিনিসটা এখানে বলবো একটু দেখো। প্রথমে হচ্ছে অস্ট্রালোপিথেকাস এখানে হবে, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপরে হোমো স্যাপিয়েন্স। এই সিরিয়ালটা মনে রাখবে। প্রথমে তাহলে 4 4 4 হবে, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে 1। ও সরি, এটার সাথে মিলেছে দেখো, এই যে এটা। তাহলে বি অপশনটা হয়ে গেছে। পলিজেনিক উত্তরাধিকারী। ও, এর আগে একটা পার্ট থাকবে। মানুষের গাত্রবর্ণ পলিজেনিক উত্তরাধিকারীর উদাহরণ। হ্যাঁ, এটা সত্য। ঠিক আছে, মানুষের গাত্রবর্ণ বাদ দিয়ে আর একটা উদাহরণ তোমাদের বইতে আছে, যেটা গম গাছের নিয়ে। উদাহরণটা তোমরা আমাকে কমেন্টে জানাও। দেখো, পলিজেনিক উত্তরাধিকারের একাধিক নন অ্যালিলিক জিন একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করে। হ্যাঁ, একাধিক নন অ্যালিলিক জিন একটা বৈশিষ্ট্যেরই
কি করে? বহিঃপ্রকাশ ঘটায়। তার মানে দুটাই সত্য এবং ব্যাখ্যাও দেবে। এইটা মানেই আমরা বুঝতে পারছি যে কি হার্ডি-ওয়েইনবার্গ ল। হার্ডি-ওয়েইনবার্গের সূত্রটা একটু বলে দিই, মনে রাখবেন। কোন একটা বৃহৎ বা যথেচ্ছ পপুলেশনে, কি বললাম? কোন একটা বৃহৎ বা যথেচ্ছ পপুলেশনে জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, মিউটেশন এই ঘটনাগুলো যদি না ঘটে, তাহলে জিন ফ্রিকোয়েন্সি আর অ্যালিল ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জেবল হবে না এখানে। তো এখানে আমরা জানি এটা অবভিয়াসলি কোনো একটা বৃহৎ বা যথেচ্ছ পপুলেশন। পপুলেশন মানেই অ্যান্সার বুঝে গেছি যে কোনটিকে নির্দেশ করবে? পপুলেশন জেনেটিক্সকে নির্দেশ করবে। কি বললাম? কাকে নির্দেশ করবে? পপুলেশন জেনেটিক্সকে নির্দেশ করবে। মাথায় রাখবে কিন্তু এটা। নেক্সট এরপরে যদি আমরা যাই, দেখো এরপরে যদি আমরা যাই, দেখো বলছে কোনটি অভিসারী ও অপসারী বিবর্তনের সঠিক উদাহরণ। প্রথমেই যে জিনিসটা এখানে জানবো আমরা, বলছে অভিসারী। অভিসারী মানে হচ্ছে এটার সমবৃত্তীয়। কি বললাম? সমবৃত্তীয়। আর এই যদি অপসারী বলে, মনে রাখবে এটা হচ্ছে কি সমসংস্থ। কি বললাম? সমসংস্থ। এই পার্টটা মাথায় রাখতে হবে। এইবার গঠনগত কি, এরা কার্যগত। এদের মানে সবসময় বুঝতে হবে কাজ একই, আর এদের কি, এদের হচ্ছে গঠনটা একই। কি বললাম? এদের কিটা একই হবে, গঠনটা একই হবে। এবার বলছে অভিসারী বিবর্তনের ক্ষেত্রে, দেখো এখানে কি বলছে, প্রথমেই যেটা বলবো, অক্টোপাসের চোখ, অক্টোপাস স্তন্যপায়ীর চোখ, এরা হচ্ছে কি কার্যগত একই কিন্তু গঠনগত আলাদা। তার মানে এই পয়েন্টটা আমার ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি ভার্টিব্রেটা অগ্রপদের অস্থি কাঠামো সমান। হ্যাঁ, আমরা যদি ভার্টিব্রেটা হয় তাহলে আমাদের হচ্ছে অগ্রপদ মানে আমাদের হাতের অস্থি কাঠামোটা কেমন ছিল? এই জায়গার হাড়টার নাম কি? হিউমেরাস। এই জায়গায় একটা মোটা হাড় আছে, তার নাম কি? হিউমেরাস। রেডিয়াস, তার নিচের দিকে একটা সরু হাড় আছে, তার নাম হচ্ছে আলনা। তাহলে এটা কিন্তু পাখিদেরও মানে সমস্ত ভার্টিব্রেটার থাকে এটা। তাহলে এটা গঠনগত একই কিন্তু কার্যগত। আমরা হাত দিয়ে কিন্তু চলছি না, আমরা কিন্তু হাতটা বিভিন্ন অন্য কাজে ব্যবহার করি, কিন্তু ঘোড়া তার অগ্রপদ দিয়ে কিন্তু চলে, এবং পাখিরা তার অগ্রপদ মানে পাখা ডানা যেটা, সেটা হচ্ছে তারা সেটা দিয়ে কিন্তু উড়তে পারে। এবার তার মানে আমরা বলতে পারি যে এই তথ্যটা ঠিক আছে। তাহলে অবভিয়াসলি আমি যদি নিচেরটা নাও, যেহেতু সঠিক উদাহরণ চেয়েছিল, নিচের গুলো অবভিয়াসলি ভুল আছে। দেখো এইটা হচ্ছে, এটা কি, এটা সমসংস্থ হবে। ভার্টিব্রেট অগ্রপদ, এটাও তো সমসংস্থ, এখনই বললাম এটাও সমসংস্থ, কিন্তু এটা দেওয়া আছে সমবৃত্তীয় মানে অভিসারিতে দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। এবার এগুলো তার বিপরীতে সবগুলো দেওয়া আছে, এগুলো তার বিপরীতে সবগুলো দেওয়া আছে। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমার কোনটা রাইট হবে? এ। এটার অ্যান্সার কি হবে? এ। তারপরে দেখো, দেখো একটা অনুচ্ছেদ দিয়েছে, পড়া যাক 25 আর 26, মানে দুটো প্রশ্ন আছে এখানে। প্রতিটি জীব কোষের সাইটোপ্লাজমে এমআরএনএ তন্ত্রের জেনেটিক কোডন অনুযায়ী রাইবোসোম, টিআরএনএ, এটিপি ইত্যাদি উপস্থিতি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। এই ঘটনাকে ট্রান্সলেশন বলে। ঠিক আছে, ওকে। বলছে প্রোটিন সংশ্লেষকালে কতকগুলি রাইবোসোম এমআরএনএ তন্ত্রের ওপর সারিবদ্ধভাবে সজ্জিত হয়ে পলিরাইবোসোম বা পলিজোম গঠন করে। প্রোক্যারিওটিক কোষে ট্রান্সলেশন প্রক্রিয়া অ্যামিনো অ্যাসিডের সক্রিয়করণের জন্য ও টিআরএনএ চার্জিং এর জন্য অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ নামক উৎসেচক আবশ্যিক। হ্যাঁ, ঠিক আছে। তো এইবার কোশ্চেন বলছে ট্রান্সলেশনের জন্য কোন উপাদানগুলো প্রয়োজন। একটু আগেই বললাম আমরা এমআরএনএ, অ্যামিনো অ্যাসিড, টিআরএনএ, আরএনএ সবগুলির প্রয়োজন আছে এখানে। তারপরে পলিজোম, পলিজোম মনে রাখবে যখন কোনো একটা রাইবোজোম, কি বললাম? যখন কোনো একটা রাইবোজোম, একটা রাইবোজোমের এটা যদি আমরা 40s সাবইউনিট ধরি, এইটা 60s, এখানে একটা এমআরএনএ থাকে। এই যে এমআরএনএ, এদেরকে একসাথে পলিজোম বলে, মনে রাখবে। তাহলে কি লিখবো, এটা কি দেখবো এখানে? পলিজোম, বিভিন্ন প্রকার রাইবোজোম। তারপরে বলছে তন্ত্রী আবদ্ধ সারিবদ্ধ কতকগুলি রাইবোজোম, এই যে এইটাকে বলবো আমরা। তারপরে যখন একাধিক ফিনোটাইপিক একটি জিন দ্বারা, মানেই হচ্ছে প্লিওট্রফি, মাথায় রাখবে প্লিওট্রফি। এখানের একটা ভালো উদাহরণ আছে তোমাদের বইতে, ভালো উদাহরণ, যেটা পরীক্ষায় আসেই আসে। ঠিক আছে? এবার সেটা আমি যদি বলি, আহ সেই রোগটা আমাদের ত্বকের সাথে সম্পর্কিত। রোগটাকে তোমরা কমেন্টে কিন্তু জানাবে। ক্রোমোজোমীয় মিউটেশন জানতে চেয়েছি কোনটা?
ভালো করে দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এগুলো যদি জিন হয় তাহলে কি হয়েছে? এটাও সেম পজিশন, এটাও সেম পজিশন, এটাও সেম, এটাও সেম, কিন্তু এটা অদল বদল হয়েছে। এইটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ারের ২ পাশে দেখো, এই পার্টটা এইদিকে চলে গেছে, এই পার্টটা এদিকে চলে গেছে, এই পার্ট। আমরা একটা জিনিস মাথায় রাখবে, এইটা মানে হচ্ছে ইনভার্সন। এরকম যখন পুরো উল্টে যাবে, মানে এইটা দেখো, এইটুকু বাহুটা এটা পুরো অদল-বদল হয়ে গেছে। মানে উল্টে গেছে একদম। এবার এটা হচ্ছে ইনভার্সন। এবার যদি সেন্ট্রোমিয়ার সংলগ্ন অঞ্চলে হয়, তখন সেটাকে পেরিসেন্ট্রিক। আর যদি এটাই প্রান্তে হতো, মানে এইরকম জায়গায় হতো, তখন সেটাকে প্যারাসেন্ট্রিক। তাহলে এটা কি হবে? পেরিসেন্ট্রিক। যেটি সেন্ট্রোমিয়ার সংলগ্ন অঞ্চলে হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কাকে নির্দেশ করে? নির্দেশিত নির্বাচন। কাকে নির্দেশ করবে? নির্দেশিত নির্বাচন। মনে রাখবে। এর গ্রাফগুলো দেখবে, আমরা দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আছে। পিতামাতার মধ্যে একজন এ ব্লাড গ্রুপ আর অপরজন হচ্ছে ও ব্লাড গ্রুপ। দেখো, এবার তাদের অপত্যরা। এবার বলে দিই পিতামাতা, আমি যদি এনাকে পিতা ধরি আর এনাকে যদি মাতা ধরি, তাহলে এখান থেকে সবসময় গ্যামেটের সিকোয়েন্সটা আসার কথা কেমন? আয়ে আয়ো, এটা আয়ো আয়ো। দেখো, একে তুমি যেভাবেই সাজিয়ে নাও না কেন, কথাটা মনে রাখবে। দেখো, একে তুমি যেভাবেই সাজিয়ে নাও না কেন, এখান থেকে দুটো আসবে, আই এ, আই ও, এখান থেকে সবসময় আয়ো। তাহলে এখান থেকে দেখো সবসময় আয়ে আয়ো অথবা আয়ো আয়ো। মানে হয় এ ব্লাড গ্রুপ নতুবা ও ব্লাড গ্রুপ। কি বললাম? হয় এ নতুবা ও। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে সি। ক্লাইনফেল্টার সিনড্রোম, আমরা জানি ৪৭ ক্রোমোজোম। ৪৭টা ক্রোমোজোম হয়, বেড়ে যায় একটা, ৪৪ এ প্লাস এক্স এক্স ওয়াই। দেখে নাও কোনটা আছে, ৪৪ এ প্লাস এক্স এক্স ওয়াই। তারপরে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পিতৃত্ব মাতৃত্বের পরিচয়, হ্যাঁ ডিএনএ টেস্ট করা যায়। তারপরে ক্যারিমুলিস বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর আবিষ্কার করে না, ক্যারিমুলিস নাই, আলেক জেফ্রি মেবি, এটা আলেক জেফ্রি, এটা আমার মনে নেই ঠিকঠাক, তাও বলে দিলাম আলেক জেফ্রি মেবি এটা, ঠিক আছে। তবে এ নয়, এ নয়, এ নয়। তাহলে এক সত্য, এটা সত্য, আর এটা মিথ্যা, তোমরা মিলিয়ে নেবে। নিউক্লিওজোমের হিস্টোন এইচ ওয়ান সংযুক্তি নিচের কোন তথ্যকে বিবৃত করে? এই জন্য আসা মানে সেটা ঘনীভূত হয় বেশি, ঘনীভূত অবস্থান আছে কি, দেখো এই দেখো, এই দেখো আছে একটা, ঘনীভূত হবে বেশি। সঠিক পর্যায়ক্রম, দেখো এখানে অনেকগুলো যুগ দিয়েছে, প্যালাজোইক মেসোজোইক সিনোজোইক, সিনোজোইক মেসোজোইক প্যালাজোইক। প্রথমে তো এটা তো হবেই না, সিনোজোইক আগে আসে না, সিনোজোইক এখন, এখনের যুগটা হচ্ছে সিনোজোইক, মনে রাখবে তোমাদের দেয়। মাছেরটা হচ্ছে প্যালাজোইক, আর ডাইনোসরেরটা হচ্ছে জুরাসিক, এই তিনটা কিন্তু তোমাদের দেয় খুব। মাছেরটা প্যালাজোইক, মাছ প্রথমে এসেছিল, তাহলে প্যালাজোইকটা প্রথমে হবে, বাকিগুলো কোনো মতেই হবে না। তার মানে অ্যান্সার কি হয়ে গেল? এ। প্রকরণ সৃষ্টির মেন কারণ, প্রকরণ সৃষ্টির মেন কারণ আমরা জানি, যদি জেনেটিক ড্রিফট ঘটে তাহলে প্রকরণ সৃষ্টি হবে, প্রাকৃতিক নির্বাচন ঘটলেও প্রকরণ তৈরি হবে, অ্যাডাপটিভ রেডিয়েশন ঘটলেও কিন্তু প্রকরণ তৈরি হবে। আলটিমেট আমি কি বলবো? সবগুলি। তবে এগুলো ঘটতে হবে, ঘটলে প্রকরণ তৈরি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের? সবগুলি। দেখো, আমি এইভাবে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেব, এবং তার সাথে যে এক্সট্রা জিনিসগুলো আমি বলছি এবং যেগুলো আমি তোমাদেরকে কমেন্টে জানাতে বলছি, তোমরা নিজেরা না পারলেও বই থেকে হলেও পড়ে করে জানাবে, তাতে কিন্তু তোমাদের অনেক উপকার দিবে। ঠিক আছে, পরের মডেলটার জন্য তৈরি থাকো, আমরা শীঘ্রই আসছি।